দেশে আসলে সার্ভাইভ করতে পারতেছি না, মানুষের সাথে ওখানে তাল মিলিয়ে চলতে পারতেছি না। বহু বাঙালি মেয়ে আছে, আমি হলফ করে বলতে পারি আমার মতো এরকম প্ল্যাটফর্মে এসে কেউ বলবে না। প্রত্যেকটা মেয়ের হিস্ট্রি আছে যে একটা মেয়ে, সিঙ্গেল মেয়ে মানুষ এই শহরে কি করবে উইদাউট ফ্যামিলি। আমি জানি হয়তো আমারও অনেক ভুল আছে যে আই এম দ্য বেস্ট, কারণ আমার দ্বারা মানুষের আমি ক্ষতি করার দিকে আমি খুব বেশি নাই। কারণ আমার লাইফের শুরু থেকে ধরে এখন পর্যন্ত আমি শুধু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম বিকজ অফ আই এম এ ফুলিশ। আমি বুঝতে পারি আমাকে নিয়ে মানুষের প্রচুর জেলাস। তার আর আমার কোয়ালিটি সেম না। বিয়ের আগে থেকেই আমার একটা ছেলের সাথে এরকম সম্পর্ক ছিল। জীবনের বেস্ট ডেডিকেশনটা আমি যদি কারোর জন্য দিয়ে থাকি, ওই লোকটাই সে। হি লাভস মি মোর দ্যান এনিথিং। আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো মেয়ে কোনো ছেলের জন্য এত করবে। সে তো প্রথমেই ক্রাইম করে ফেলছে। আমাকে ব্ল্যাকমেল করার অন্যতম কারণ হলো আমার পাসপোর্টটা ছিল তার। আমি কি কোনো নায়িকা, গায়িকা? এমনও হতে পারে সেও আপনাকে নক করতে পারে, সেও তার অপিনিয়ন জানাইতে পারে। ওনার সাথে আমি একদিনও সংসার করি নাই। আমার বদনাম করছে, আমার মানে বদনামের সর্বোচ্চ চূড়ায় আমাকে নিয়ে গেছে। ইভেন আমার এইখানে আসার পিছনেও কারণটা সেই। আমার ফ্যামিলি চাইলে আমাকে যে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিতে পারে। একটা ডিভোর্সি মেয়েকে আপনাদের পুরুষ শাসিত সমাজ কোনো দিন ভালো থাকতে দিবে। সে আমাকে ডিভোর্স দেওয়ার পর আমি কিন্তু এরকম সিঙ্গেল থাকবো না। ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো, ওয়ার্ল্ড ফেমাস ট্যুরস অ্যান্ড ট্রাভেল প্রেজেন্টস মঞ্জু আহমেদ শো ইন ইউরোপ। আমি এখন প্যারিসে আছি। প্যারিস আমার গেস্ট আজকে, যেটা আপনারা পোস্টার দেখছেন, ইশরাত শারমিন। ইশরাত, ওয়েলকাম টু মাই শো। তুমি কি নার্ভাস? নো, আই এম নট নার্ভাস। ওকে, আমি প্যারিস আসছি কালকে আসার পর থেকে ইশরাত অনেক টাইম দিচ্ছে, অত বিজি, তারপরে অনেক টাইম বের করে আমরা রাতে ঘুরলাম, আইফেল টাওয়ারে গেলাম, দেন আজকে লুভ মিউজিয়াম গেছি, ওখান থেকে আমাকে নিয়ে আসলো পিক করে, দেন আমি সারাদিন কিছু খাই নাই। প্রথম হচ্ছে ইশরাত খুব বেশি দিন না প্যারিসে আছে, বাট ওর অনেক কাজ করতেছে, অনেক কিছু করে আসছে দেশ থেকেও। আমি সেই গল্পগুলো শুনবো যতটুকু বলা পসিবল। ইশরাত শারমিন, যদি বলতে পারো একটু বলবা। তার আগে তো কথা হচ্ছে সেটা, তুমি আমার শো দেখো, আমরা ওগুলো একটু জেলাপ করি, শুনি একটু গল্প প্লিজ। আগে তো আরেকবার ওয়েলকাম টু মাই শো ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাকে আমি খাবো, তুমি কথা বলতে, আমি খোঁজা রাখছি সেজন্য আপনি খাওয়া দাওয়া করেন, আমি কথা বলি। আপনার শো আমি মানে খুব করে দেখা হয় না, তারপরেও মাঝে মাঝে যখনই সময় পাই ফেসবুকে ওপেন করি, অনলাইন প্ল্যাটফর্মে যখন থাকি দেখা হয়। তারপর আপনি হঠাৎ একদিন নক করলেন যে চলো আমরা একটা শো করি প্যারিসে। ওকে ভাইয়া, ঠিক আছে, আপনি ওয়েলকাম, আসেন, আমরা একটা শো করব। তারপরই শো করা একটা প্ল্যান হলো, দেন আপনি চলে আসলেন। তারপর আমরা ভাবলাম যে একটা ছোট একটা আড্ডা দিব, এই তো। রাইট, ওকে। তুমি কি করো আগে এখানে বলো, এখানে প্যারিসে তুমি কি করতেছো, তোমার একটা ব্রিফ দাও, আমরা আমাদের অডিয়েন্স বুঝুক। আমি প্যারিস এসেছি আজকে 1 বছর হয়েছে। 1 বছরের মধ্যে আমি ছোট একটা জব করি। হোল্ড অন, তার আগে বলো আমরা কোথায় আছি, কোথায় তোমরা আমাকে নিয়ে আসছো, একটু বলো প্লিজ। কোন রেস্টুরেন্টে, কোন জায়গাটায়? আচ্ছা, এটা হলো টার্কিশ রেস্টুরেন্ট, সেটা বলতে একটা টার্কিশ রেস্টুরেন্ট। একটা টার্কিশ রেস্টুরেন্ট। আর এই তো প্যারিস ইফেল টাওয়ারের পাশে এটা। ধরো কতটুকু ড্রাইভ করে আসলাম, কত দূরে আসলাম, ওইটাই বলতেছি যে কোন জায়গাটা আছি একটু বলে দেন, একটু শুরু করো। আমরা আছি এখন শাতলে। ওকে, হ্যাঁ সেটাই, হ্যাঁ প্যারিস 1। ওকে, আর এটা একটা টার্কিশ রেস্টুরেন্ট। রাইট, এই তো আমি খেতে যাচ্ছিলাম। খাওয়ানি। ওকে, এখন তোমার কথা বলো। আমার কথা ভাইয়া, কি বলবো আমার কথা, আসলে আমাকে নিয়ে তেমন কিছু বলার মতো আমি এখনো হয়ে উঠতে পারিনি। আমার ওইরকম কোনো পরিচয় এখনো আমি বানাইতে পারি নাই। তারপরেও বাংলাদেশের একজন নাগরিক, থাকি প্যারিস। কি করো সেটা বলছিলে, বলো। কি করি? আপাতত কিছু করি না, এভাবে ছোট একটা জব। এটা না বললাম, এটা বলার দরকার নেই। হ্যাঁ, কিছুই করি না ভাইয়া, আছি, ঘুরি ফিরি, খাই, বেড়াই, বাসায় থাকি। এখন তোমার গল্পটা একটু শুনি। আমার গল্প, বাংলাদেশে তোমার একটা হিউজ জার্নি ছিল। হ্যাঁ, আমার বাংলাদেশে একটা হিউজ জার্নি ছিল। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2010 সালে, তারপর ইন্টার পরীক্ষা দিয়েছি 2012 সালে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমার বিয়ে হয়ে গিয়েছিল। দেন সাডেন একটা টাইম আমার ওনার সাথে সেপারেট হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমি বাবার বাসায় এসেছি। আমি আমার পড়ালেখা কমপ্লিট করেছি, স্টাডি একদম শেষ করেছি। এর মাঝখানে দেশে তো ছিলাম, দেশে আমি জবও করেছি। তারপর
হঠাৎ একদিন মনে হলো যে দেশে আসলে সার্ভাইভ করতে পারতেছি না, দেশে মানুষের সাথে ওখানে তাল মিলিয়ে চলতে পারতেছি না। তারপর একটু কিছু প্রবলেমও ছিল, দেন ভাবলাম যে ঠিক আছে দেশের বাইরে দেখি সেটেল হওয়া যায় কিনা। তারপর আসলাম। এখানে আসার পরেও আসলে প্রথম অবস্থায় আপনি যদি ধরেন এখানে আমি না শুধু বহু বাঙালি মেয়ে আছে, আমি হলফ করে বলতে পারি আমার মতো এরকম একদম ওপেন প্ল্যাটফর্মে এসে কেউ বলবে না, কিন্তু আমি হলফ করে বলতে পারি প্রতিটা মেয়ের এখানে লাইফের প্রত্যেকটা মেয়ের হিস্ট্রি আছে, প্রতিটা মেয়ের হিস্ট্রি আছে। সবাই মঞ্জু আহমেদকে পাবেও না, তারা সামনে এসে বলবেও না, কিন্তু প্রত্যেকটা মেয়ের খুব খুব ব্যাড এক্সপেরিয়েন্স আছে প্যারিস শহরে। মানুষের আমরা ধরতে পারি যে মানুষের সেক্সুয়াল অ্যাসল্ট বলতে পারেন, মানুষের ডিস্টারবেন্স বলতে পারেন, যে একটা মেয়ে সিঙ্গেল মেয়ে মানুষ এই শহরে কি করবে উইদাউট ফ্যামিলি। আজকে আমার এখানে যদি ফ্যামিলি থাকতো, আমার বাবা মা ভাই বোন, তাহলে আমার যে মানে সারাউন্ডিংস এর যে প্রবলেম গুলো হয়, এই প্রবলেম গুলো আমাকে কোনো দিনই আমাকে টাচ করতে পারতো না। দে আর নট মাই কোয়ালিটি, মানে দে গাই আর নট মাই কোয়ালিটি। আই অ্যাগেইন সে যে তারপরেও চলতে হয়, চলতে হলে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আমি জানি আমার হয়তো আমারও অনেক ভুল আছে, আমার জীবনেও যে একদম আমি যে সঠিক বিষয়টা তা না, কিন্তু আমি তারপরেও আমি বলতে পারি যে আই এম দ্য বেস্ট। কারণ আমার দ্বারা মানুষের আমি ক্ষতি করার দিকে আমি খুব বেশি নাই, কারণ আমার খুব বেশি কি আমি নাই বললেই চলে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে আমি এরকম মানুষ দেখিনি, কিন্তু মানুষের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এরকম অনেক আছে। কারণ আমার লাইফের শুরু থেকে ধরে এখন পর্যন্ত আমি শুধু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম বিকজ অফ আই এম এ ফুলিশ। অথবা ইউর আ গুড সোল, সেটাও হতে পারে, যে সময় ইউজ করছে, মিসইউজ করছে, সেটাও হতে পারে। because তুমি let them use you, সেটাও হতে পারে, because you are a good soul, সেটা হতে পারে। হতে পারে আই এম দ্য গুড সোল। তারপরেও আমি আমার আরেকটা পজিটিভ সাইড হলো ভাইয়া, আমি মানুষকে খুব সহজে ক্ষমা করতে পারি। যেটা আমার সাথে হয়েছে ইটস ওকে, ফরগেট, আমি এটা ভুলে যাই, ক্ষমা করে দিলাম যে ঠিক আছে বাদ। আপনি এসে আবার আমার সাথে কথা বললেন, আমি ইটস ওকে বলে শেষ করে দিলাম। হয়তো আপনার সাথে আমার আবার কথা কন্টিনিউ আগের মতো হবে না, আমি তো জানি আপনি আমার এনিমি, তারপরেও আমি ট্রাই করি যে মানে ওটাকে অ্যাভয়েড করার জন্য। আমি ওগুলার মধ্যে নাই আর কি, রেশারেশি ওগুলার মধ্যে নাই। আর হিংসা যে ব্যাপারটা হয়, মানে আমি বুঝতে পারি আমাকে নিয়ে মানুষের প্রচুর জেলাসি, কারণ কি আমি জানি না, নিজে নিজে কারণ বের করার চেষ্টা করি। কি বের করছো? যে আমাকে নিয়ে মানুষের জেলাসিটা কেন বলো? যে মানুষটা আমাকে নিয়ে জেলাসি করবে নিশ্চয়ই মানে তার আর আমার কোয়ালিটি সেম না, দ্যাটস ওয়াই শি অর হি জেলাসিং মি, রাইট, getting jealous, yeah. এছাড়া তো আর কোনো রিজন নেই। কি বের করছো তুমি আসলে? কি তুমি অনেক সুন্দরী? হ্যাঁ ভাই আমি সুন্দর, কোয়ালিফাইড। হ্যাঁ হতে পারে, হতে পারে। ওকে, সো দেশের কথা একটু বলো। তুমি দেশে জাস্ট আসছো 1 বছর আগে। এখানে তো আসছি 1 বছর আগে। এখানের আগে আমি বাংলাদেশে ছিলাম, আমার হাজবেন্ডের সাথে আমার সেপারেশন হয়ে গিয়েছে। দেন আমার হাজবেন্ডের রিলেশন, আমার বিয়ের আগে থেকেই আমার একটা ছেলের সাথে এরকম সম্পর্ক ছিল, একটা লোকের সাথে রিলেশন ছিল। আমি আমার নামটা বললাম না, যেহেতু এটা অনেকেই শুনবে। সে যদি দেখে থাকে সে অবশ্যই বুঝতে পারবে যে আমি তার কথাই বলছি। তারপর আজকে ডিভোর্সের পরেও প্রায় আজকে 8 বছর আমি তার জন্যই এত দূর আসা। এখানে আসার পরে একা একা একটা মেয়ে মানুষ, আমি ওনাকে বুঝাইতে পারি নাই ভাইয়া। আমি আমার ভিতরের কথাগুলো আমি কোনোদিন ওনাকে বুঝাইতে পারিনি, বিকজ অফ মানে তার একটা নেগেটিভ মাইন্ড আছে। সে নিজেই বলে, কিরকম? সে নিজেই নিজেরটা বলে। যেমন আমি যদি কিছু বলতে নেই, সে আমার কথাটা তার কাছে রিসিভ হয় না, আপনার কথাটা তার কাছে রিসিভ হয়। ওকে, মানে কান কথা শুনে পর কথাটা তার কাছে বেশি ভালো লাগে, আমার কথাটা ভালো লাগে না। একটা টাইমে যাওয়ার পরে আমি ভাবি যে তার সাথে আমার বর্তমানে কোনো সম্পর্ক নেই, আমি জানি না তার সাথে আমার কন্টিনিউ হবে কিনা, তবে আমি হলফ করে বলতে পারি। আমি শুতে বলি তোমাকে, আমি জাস্ট অন ক্যামেরা বলি, তোমার এটা কন্টিনিউ করা ঠিক হবে না। যে মানুষ তোমাকে বিলিভ করে না, যে মানুষ আশেপাশে মানুষকে বিলিভ করে, সেখানে তুমি তোমার কলেজে কেটে দিলেও ঠিক হবে না। হ্যাঁ, আমি ভেরি সরি, বাট এটা দিস ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ ভাইয়া, আমি অনেক লেটে হলেও আমি বুঝতে পারি। Maybe just because you love him so much, or like you have that আমি তার জন্য অনেক ডেডিকেশন, আমার জীবনের বেস্ট ডেডিকেশনটা আমি যদি কারোর জন্য দিয়ে থাকি, ওই লোকটাই সে। আমি তার জন্য এত ডেডিকেশন। ভুল জায়গায় দিছো তোমাকে, সেইভাবে আসলে সে আমাকে কোনো ধরনের কোনো রেসপেক্ট করার মধ্যে সে নাই।
সে ভাই আপনি সারাদিন আপনি বলবেন আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, মানে ওইটা দিয়ে আমার আপনার অ্যাক্টিভিটিসে না, আপনার অ্যাক্টিভিটিস আমার বুঝতে হবে যে হি লাভস মি মোর দ্যান এনিথিং। এরকমটা আমার হয় নাই। আমার এটা নিয়ে ভাই, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। বিশ্বাস করেন আমার জীবনে আমি তার জন্য যা করছি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো মেয়ে কোনো ছেলের জন্য এত করবে। এরপরেও ধরেন আমি যদি কোনো রিলেশনেও যাই, আমি প্রত্যেকটা রিলেশনে কি শেয়ার করবা কতটুকু কি করছো যতটুকু পারো তুমি? আমি বলতেছি ভাইয়া, আমি বলতেছি এটা হলো যে আমার যখন ডিভোর্স হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ তার জন্যই হয়েছে। সে আমাকে আমার হাজবেন্ডের ঘর থেকে নিয়ে আসছে। আমার হাজবেন্ডের ঘরেও প্রবলেম ছিল, আমি বলবো না ওই লোক সাধু, ওই লোক আমার সাথে যথেষ্ট অন্যায় করছে, যথেষ্ট ওই লোকের ফ্যামিলি অন্যায় করছে। আমি আমার ফ্যামিলিতে বলতে পারতাম না, আমি ভাই আজকে এই শোতে বলতেছি, আমি আমার ফ্যামিলিতে জানাইতে পারতাম না যে আমি তারপরেও বাসায় বলতাম যে আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। কিন্তু আমি ফ্যামিলি থেকে আসতে পারতাম না। আমার বাবা আমার মার খুব মানে কড়া নিষেধ ছিল যে বিয়ে হয়েছে আসতে পারবা না। কিন্তু যখন আপনার ব্যাকবর্নে একটা সাপোর্ট থাকবে, যখন আমার সাপোর্টটা সে ছিল ফুললি, সে তো রিলেশন করছে ওকে, ফুল সাপোর্টটা যখন সে করছে তুমি চলে আসো, আমি তোমার কাছে তোমাকে নিয়ে থাকবো, দেন আমি আসছি। আসার পরে ভাইয়া আমি আমার বাসায়, আমার বাবা আমাকে যাইতে দেয় নাই, আমি আমার জেঠিমার সাথে থাকতাম, আমি ওইখানে থাকতাম। পরে আমার মা একদিন এসে প্রায় 6-7 মাস পরে নিয়ে গেল ওইখানে। আমার ডিভোর্সের পরেও এই লোকটা আমার সাথে বেইমানি করছে। দেন আমি বাসায় নিয়ে গেল, আমি জবে গেলাম, আমি আমার বাবার বাসায় থাকতাম, আমি জব করলাম, জব করতে থাকলাম কন্টিনিউ। তার সাথে আমার বাইরে দেখা হইতো, যাইতো আসতো। এর মাঝখানে সে আমাকে বিয়েও করছে ভাইয়া, উইদাউট ফ্যামিলি। আমার বাবার বাসায় আমি থাকতাম, সে আমাকে বিয়ে করছে। আমার বিষয়টা হয়ে গেছে এরকম যে সে আমাকে করে নাই, মানে তার বাসায় তুলতে পারেনি। এটা নিয়ে আমি মোটামুটি ভালো প্রেশার করতাম। একটা টাইমে যা ভাইয়া আমি তো মানুষ, এবং আমাকে আপনি বলতে পারেন যে, বা সে বলতে পারে, তার যখন ওপিনিয়নটা আপনি নিবেন, সে বলতে পারে যে আই এম এ ব্যাড গার্ল, অবভিয়াসলি আমি তার যোগ্য না, বা যে কোনো কিছুই সে বলতে পারে, ওটা তার ওপিনিয়ন। আমি আমারটা বলবো যে তার জন্য আমার যতটুকু করার ছিল একমাত্র জীবন দেওয়া ছাড়া। দেন ফ্যামিলি মানে নাই, আমার ফ্যামিলি আমাকে এই দেশেও আসতে দিবে না ভাইয়া, বলে নাই কোনোদিন। আমার ফ্যামিলি বলে না আমাকে এই দেশে আসতে দেওয়ার কথা। আপনি বুঝেন আজকে থেকে 6-7 বছর আগে আমার ডিভোর্স হয়েছে। আমার এখন বর্তমান এইজ থেকে 7 বছর আপনি পিছনে যান, 6 বছর 5 বছর পিছনে যান, আমার বাসা থেকে আমাকে প্রচুর বিয়ে দিতে চাইছে, এই করতে সেই করতে, কিন্তু আমি তার দিকেই তাকায় বসে রয়েছি। ওকে ফাইন, আমি 1 বছর হয়েছে এই দেশে আসছি। এই দেশে আসার পরে আমি নানান রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছি ভাইয়া। আমি ওই রকম ফ্যামিলি থেকে আসিই নাই। যেমন এক ধরনের ফ্যামিলি থাকে না ভাইয়া, যে মানে ফ্যামিলির মধ্যে পিটাপিটি মারামারি থাকে, বা ফ্যামিলির মধ্যে এক ধরনের ফ্যামিলিগত পলিটিক্স থাকে। আই এম নট দিস টাইপ অফ গার্ল অ্যান্ড আই হ্যাভ, মানে এই ধরনের ফ্যামিলি আমার না। আমি এগুলা থেকে আমি অনেক দূরে। এগুলো আমার ফ্রেন্ড সার্কেলরাও জানে, সবাই জানে, আমি জানি। ওরা আমার শো দেখবে, ওরা বলতে পারবে আমার সম্পর্কে। তো ওই লোকের এরকম যখন আমি কন্টিনিউ এখানে আসার পরে আমাকে কিছু মানুষের হ্যারাসমেন্ট, আমি ওইখান থেকে মানে আমার ভুল কোথায় জানেন ভাইয়া, আমি একটু নার্ভাস। আমি নার্ভাসটা কেন, আমি লোকটাকে কোনোদিন বুঝাইতে পারি না, এজন্য আমি নার্ভাস। যে আমি ওকে, আপনার কথাই ধরেন, সাপোজ আপনি আমাকে ফোন করছেন, সে ভাইবা নিছে মঞ্জু ভাই ফোন করবে কেন, তাহলে নিশ্চয়ই তার সাথে তোমার সম্পর্ক। এইভাবে না ব্যাপারটা হাইড হয়ে গেছে। কিন্তু আমি অনেকভাবে ট্রাই করি তার প্রতি লয়াল থাকতে, আমি হয়তো পারি নাই। এটা আমার ব্যর্থতা হতে পারে, আমি যে একদম ভালো মানুষ নাও হতে পারে। তারপর ধরেন খুব হাস্যকর একটা বিষয়, খুব রিসেন্ট একটা ঘটনা, সেটা হলো সে আমাকে একদম মানে বিয়ে করছে, তার বাড়িতে তুলে নেয়, আমাকে সেই দেশে পাঠাইছে। আমার বাসা থেকে আমাকে আসতে দিবে না, আমি বাসার এগেইনস্টে, বাসার বিরুদ্ধে যে আমি আসছি। তারপর তাকে আমি কন্টিনিউ বলতে থাকি, তারও কিন্তু পেপারস হয়ে গেছে। পেপারস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত টুইস্টটা হলো এখানেই ভাইয়া, যে পেপারস হওয়ার আগ মুহূর্ত, একদিন আগে পর্যন্ত সে সবাইকে ফোন করে বলতো যে ওকে একটু কথা বলায় দেন, ওকে একটু ফোন দেওয়ায় দেন। যখনই তার ইউরোপে আসার একটা লাইন হয়ে গেছে, দেন সে আমার সাথে আর কন্টিনিউ করতেছে না। আমি জানতে পারলাম সে 10 মাস ধরে একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছে বাংলাদেশে। এটাও ভাইয়া সে আমাকে পেপারস দিয়ে দিবে, হ্যাঁ ডিসিশন নিয়ে নিছে, পেপারস দিয়ে দিবে।
তো আমি হঠাৎ করে এখানকার কিছু ঘটনার জন্য আমি তার সাথে একটু ডিস্টেন্স করে ফেলছি, যে এই ধরনের ঘটনা আবার তার এইসব কথাবার্তা, ভাইয়া মুখের ভাষা আপনি যদি শুনেন, আপনি তার লেবাস দেখলে আপনি বুঝবেন না। আমি প্রচন্ড স্পষ্ট ভাষী, আমি আপনাকে যা বলবো সামনে বলবো, কিন্তু সে তার লেবাস এবং তার ভাষার সাথে আপনি কোনো মিল পাবেন না। আমি বদনাম করতেছি না, কিন্তু তার এগুলো চেঞ্জ হয়ে যাবে যখন আমি থাকবো না। সে আমার কাছ থেকে এই 8 বছরে অনেক কিছু শিখছে, আমি তাকে অনেক কিছু দিছি, সে আমাকে অনেক কিছু দিচ্ছে। হয়তো পরবর্তীতে আমি যদি কোনো লাইফ পার্টনারের সাথে যাই, আমি ওগুলা ওইখানে ইউজ করবো না, সেও করবে না, লাইফ সেট হয়ে যাবে ভাইয়া। কিন্তু এই যে আমার ডেডিকেশনটা, আমি এখান থেকে বের হইতে পারতেছি না, আমি মুভ অন করতে পারতেছি না, এটা হলো আমার মানে অ্যাটাচমেন্টটা তোমার ওই লেভেলের। বাট ডোন্ট ইউ, হ্যাঁ, আমার এখানে আসার পর একটা অ্যাক্সিডেন্ট হইলো কিছুদিন আগে, এটার কথাটা একটু ঝামেলা গেল। তারপরেও আমি ওনার সাথে কথা বলতাম না। হঠাৎ করে ভাইয়া, সে তো আমাকে সব জায়গায় ব্লক করে রাখছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গায় সে আমাকে ব্লক করে রাখে। ইভেন তার একটাই কথা, সে আমাকে ব্লক করে দেবে, ডিভোর্স করে দেবে, পেপারস দিয়ে দেবে। দেন আমি বললাম যে আমার বিয়ের কাবিন কিন্তু ভাইয়া একটু বেশি, নরমালি মানুষের চাইতে একটু বেশি, 50 লাখ। হ্যাঁ 50 লাখ। আপনি এটা কিভাবে বুঝলেন? গেস করছি। গেস এটা সে বলছে, আমি নাকি একটা টাইমে এসে লাস্টের দিকে সে বলছে আমি নাকি তাকে বলছি, কিন্তু ভাইয়া বিয়ের ঘটনায় আমি জানতাম না, আমি তাকে কাবিনের কথা কিভাবে বলবো। কিন্তু দিন শেষে না, একটা মেয়ের উপর, আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে ভাই একটা মেয়ের উপর সবসময় চাপায় দেওয়া হয়, ব্লেমটা চলে আসে। আপনি যত যাই বলেন না কেন, মানে ওইখানে ওইরকম তার ক্লোজ ফ্রেন্ড, আমি প্রুফ দিতে পারবো, তারা বলতেছিল যে স্যার তুমি এখানে আজকেই তোমার দেওয়ার সময় তুমি এখানে 1 কোটি লিখে দাও আর কি, এরকম বলতেছিল যে আজকেই তোমার টাইম। আমি বলছি না, প্রবলেম নেই, এটাই থাকবে। তো আমি পরে তাকে বললাম, যেহেতু আমি আগের ঘর থেকেও কাবিন টাবিন কোনো কিছুই আনি না, আমি 1 কাপড়ে চলে আসছিলাম তার জন্য। দেন আমি বললাম যে তুমি যেহেতু আমাকে ছেড়ে দিবা, আমি দেখার জন্য ভাইয়া যে আমাকে এটা দিতে হবে। সে বললো তুমি আমাকে মিস ইউজ করে এটা করছো, এই সেই হাবিজাবি। তা আমি বললাম যে প্রবলেম নাই, তুমি যে ধরনের বদনাম করছো এর কাছে এগুলা কথাবার্তা কিছুই না, লোভি টোভি হেনতেন এগুলো কিছুই না। তা আমি এরকম বললাম, বলার পরে আমি দেখলাম আর কি তার এটা। তারপরেও ভাই আমি বলি, আমি আজকে আপনার সাথে এখানে বসে আছি, কিছুক্ষণ পরে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি, আপনি থাকবেন কিনা আপনি জানেন না। সে এত অহংকার করতেছে, সে বেঁচে থাকবে কিনা সেও জানে না। যারা আপনার পিছনে শত্রুতামি করতেছে তারাও কিছুক্ষণ পরে তাদের পরিস্থিতি কি হবে তারা জানে না। তারপরেও মানে তাদের অনেকের খুব রাগ জেদ থাকে, অনেক কারণে থাকে, মানুষের উপরে অনেক থাকে। তারপর ওনার বিষয়টা হয়ে গেছে এরকম, আমি কথা বারবার ভাই আমার অন্যদিকে টার্ন হয়ে যায়। তারপর সে যেটা করলো, সে ডিভোর্স দিয়ে দিবে। দেন আমি হঠাৎ করে একটা আমার রুমমেটের আইডি থেকে তার খুব নর্মাল একটা ছোট সিলি প্ল্যাটফর্ম, যেটা আমাদের কাছে কিছু ভ্যারি করে না, বা আমার অন্যায়ের কাছে ওইটা কিছুই না, ধরেন আমি যে মহা অন্যায় করছি ওগুলার কাছে এগুলা কিছুই না। তারপরেও দেখলাম একটা মেয়ের সাথে তার সম্পর্ক, মোটামুটি অনেক দিনের সম্পর্ক, এবং সে আমাকে যে ইনফরমেশন গুলা দিচ্ছে ওই মেয়ের সম্পর্কে মোটামুটি 70% ভুল ইনফরমেশন দিচ্ছে। আমি খুব হামতাম করলাম। এর মাঝখানে সে আমাকে বলল যে তোমাকে এরকম একজনের নাম ধরে বলতেছে যে এই লোকটা এরকম বলতেছে, ওই লোকের ওয়াইফ তোমার কথা এরকম বলতেছে, তুমি তাহলে একটা কাজ করো। পরে আমি বললাম ওই লোকের ওয়াইফ কেউ বলতেছে এই সেম কথা আমার কাছে আসার জন্য ওনার ওয়াইফ কেউ বলতেছে। দেন বললো তাহলে তুমি আমাকে একটা প্রুফ দাও। আমি দিলাম, ভাইয়া আপনার সাথে আমার রিলেশন, আমি খুব খোলামেলা কথা বলতেছি ভাইয়া, আমি ইউরোপিয়ান না, আমি বাংলাদেশি, তারপরেও বলতেছি আপনার সাথে আমার রিলেশন থাকা অবস্থায় আপনার সাথে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং তো ভালো থাকবে, নর্মাল বিষয়টা, নর্মাল। তারপর কিন্তু আপনার মনে যদি শয়তানি থাকে যে আমি ওই মেয়েটাকে ট্র্যাপে ফেলবো, এটা আমি কি জানতে পারবো আপনার মনের ভিতর কি আছে? আমি কি বুঝবো? আপনি যদি এগ্রেসিভ থাকেন, প্রচুর পরিমাণে আগ্রাসী, যে এনি হাউ এনি কস্ট ওকে ডাউন করতেই হবে, ভাইয়া আপনি বিশ্বাস করেন 4-5 জন মিলে শুধু আমি একটা মেয়ে মানুষ আমার পিছনে লাগছে, 3-4 জন ছেলে
মেয়ে মহিলা সহ আর কি, মেয়ে নাই মহিলা, সব মহিলা সহ আমার পিছনে লাগছে, মানে আমাকে থামাইতে হবে। আমি এমন আহামরি কিছুই না, তারপরেও তাদের মনে হয়েছে যে আমাকে থামাইতে হবে। তারা সবাই মিলে ব্রেন খাটাইতেছে আমাকে থামানোর জন্য। থামাবে কেন? কোন দিক দিয়ে কেন থামাবে? কারণ আপনি আমাকে, আমার আপনার সাথে রিলেশন থাকবে নরমাল, আপনার সাথে আমার ছবি আছে, আজকে আমরা ছবি তুলছি নরমাল, আপনি সেটাকে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে পারেন না। রিলেশন শেষ মানে শেষ, শেষ মানে শেষ। আপনি আমাকে ব্ল্যাকমেল করবেন কেন? আপনি যদি পুরুষ হন, আপনি পুরুষ হলে সামনাসামনি এসে মোকাবেলা করবেন যে এটা তোর সাথে আমার প্রবলেম হয়েছিল, এই প্রবলেম, এই কারণে ব্রেকআপ, শেষ। ছবি ছিল এই যে কেটে দিলাম। আপনি আমার ছবি রেখে ওগুলাকে দিয়ে ব্ল্যাকমেল করা, আমাকে হুমকি করা, মানে তো মানে আমার ফ্যামিলির কাছে ছবি পাঠিয়ে দিবে, আমার ছবি সে পাবলিশ করে দিবে, এরকম বিষয়টা ছিল আর কি। আমাকে সে হুমকি দেওয়া, তো বিকজ অফ ইউর এ খাবার, তুমি কাপুরুষ। তুমি যদি মানে নরমালি তুমি যদি মানে কি বলে ওটাকে, তোমার যদি সেলফ রেসপেক্ট থাকে, তোমার ঘরে যদি তোমার মনে হয় যে ইফ ইউ আর এ ম্যান, তুমি যদি খাওয়ার্ড হও তাহলে কোনো প্রবলেম নাই। ইফ ইউ আর এ ম্যান, তোমার থাকতে হবে বুকের মধ্যে সাহস থাকতে হবে যে এই কারণে ফেস টু ফেস কথা বলতে হবে, যে এই কারণে এটা হয়েছে, কথা শেষ। তার তুমি আমার মানে আমাকে নষ্ট করতে পারো না। কিন্তু নষ্ট করলে ভাই কি হবে? আমি তো আমারটা নিজেই আপনার সাথে বলতেছি, লাখ লাখ মানুষ দেখবে, আমি তো নিজেই বলতেছি। কারণ আমি ভাইয়া, আমি আমার অবস্থান থেকে বলতেছি, আমি কিন্তু আমি ভীত না। এবং আমি জানি যারা আমার পিছনে কথা বলে বা যে মানুষগুলা, তারা আমার জায়গা পর্যন্ত কোনোদিন আসতে পারবে না। তারা যদি সারা জীবন চেষ্টা করে, তারা কোনোদিন আমার জায়গায় পৌঁছাতে পারবে না, সম্ভব না। হ্যাঁ, কিন্তু আমি তাদের জায়গা পার করে আসছি। আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমার আপনি আমাকে সামনাসামনি দেখতেছেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার বয়সের চাইতে আমার এক্সপিরিয়েন্স প্রচুর এক্সপিরিয়েন্স। তুমি এসএসসি পরে বিয়ে করে ফেলছো, এবং বিয়েটা রেজাল্ট আমার পরীক্ষার পরে আমার রেজাল্ট দিছে। সো একটা মানুষের বিয়ে করে মানে লাইফের হাফ এক্সপেরিয়েন্স ওখানে হয়ে যায়। জানি আমার ওখানে আমি একটা করে আসছি, সংসারে যাওয়া, তারপর বাবার বাসায় আসছি, তারপর আমি এই দেশে আসছি। তো আমার লাইফের যে হিস্ট্রি, এটা তো আপনার সাথে বা অন্য নরমালি 10টা মেয়ের সাথে মিলবে না। তোমার সাথে আমার যখন ফেসবুকেও কথা হয়েছে বা ফোন একবার কথা হয়েছে, আমি আসলে এতটা ডিপলি ভাবি না, এতটা যে ফাইন ও একটা গল্প আছে শেয়ার করবে। আমাকে দেখলে ভাই কেউ বুঝবে না, হ্যাঁ, যে মানে আই হ্যাভ এ হিস্ট্রি, মানে আমারও একটা হিস্ট্রি আছে, আমার ভিতরে আমার একটা জার্নি, কেউ বুঝবে না আমাকে দেখলে ভাইয়া। আমি আজকে রোজা, আপনি আমাকে দেখলে বুঝবেন না যে ও কি রোজা, মনে হবেন দুধ না, রোজা না। মানে মানুষের নেগেটিভিটি ভাইয়া, দেখেন মানুষের কথা, কিছু কথা হার্ট টাচিং হয়। এটার মধ্যে একটা কথা এরকম, আরে এখন তো সে তার আরেক বয়ফ্রেন্ড নিয়ে বোরকা পরে ঘুরবে। মানে আমি বোরকা পরে ঘুরবো, আই এম এ মুসলিম, পড়তেই পারি, আমি বোরকা পরবো না, আমি বোরকা তো আগেও পরছি, মানে যাতে আপনাকে এইভাবে এটাকে মানে এক্সপোজ করা যে আপনি যাতে আর বোরকাই না পরেন তার কথা শুনে। কিন্তু এটা তো হবে না। তোমরা সারা দিন মানে আমার পিছনে যদি লেগে থাকো, কোনো কিছুতেই লাভ হবে না। আমি আমার গন্তব্য যেভাবে আমি তৈরি করে আসছি, আমি ওইভাবেই যাব। হ্যাঁ, বাকিটা প্ল্যানিং আমার করাই আছে, সেটা আমার আল্লাহই আমার জন্য প্ল্যান করে রাখছে। তারপরে কি হলো, মানে ওর সাথে এরকম করার পরে? না, এরকম তারপর সে আমার কাছে এরকম যখন হইলো, তারে আমি ধরলাম, ওই আরেক মেয়ের সাথে তার সম্পর্ক হইলো, তাকে আমি যখন এটা নিয়ে ফোর্স করলাম, দেন আমি খুব মানে মন খারাপ, আমি বাসায় জানাইলাম। এরকম টানানোর পর সে নরমাল হয়ে গেল, ঠিক আছে আমি তোমার সাথে সংসার করবো, আমি ছাড়বো। ওকে, সবাই ভাবতে পারে, এর ঘটনা তো সবাই জানে না, সবাই ভাবতে পারে কি ইসরাতি মনে হয় যে তাকে পোক করে শিফাতকে ফেরায় আনছে। নো, শিফাত নিজে থেকে আবার আসছে যে আমি 100 বার বলতেছি আমার 1000 অন্যায় হয়েছে, কিন্তু আমি এখানে একা ছিলাম। তোমার কি অন্যায় হয়েছে এখানে? ওই যে আমি আরেকটা রিলেশন করছি। আচ্ছা, আমি তো কারো কাছে অস্বীকার করি নাই যে আমি রিলেশন করি নাই, আমি এখানে রিলেশন করছি, সেটা আমার ভুল ছিল। ওইটা রিলেশন বলা যায় না, ওইটা ওয়ান কাইন্ড অফ এক সাইডের থেকে সে আমাকে সবসময় ব্লেম করতো, ফোর্স করতো, তার পাগলামো ছিল, তার আমাকে ধরেন এক ধরনের ব্ল্যাকমেল করা ছিল। সে আমাকে ব্ল্যাকমেল করতো কন্টিনিউ। কিরকম সে মানে ধরেন, যদি বলতে পারো? হ্যাঁ, না বলতে পারি, বলতে কিরকম বলতে যে সে সব বাদ, মানে সে মরেই যাবে আমি ছাড়া, এটার উপরে আর কি ব্ল্যাকমেল করতো। ওকে, তারপর
ওই যে বললাম ছবি দিয়ে ব্ল্যাকমেল করা। তো আমি ভাইয়া আমার আসলে মানে কি ছবি, কি মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যেরকম ছবি থাকে এরকম? নরমালি ছবি, হ্যাঁ মানে কাপল পিকচারস থাকতেই পারে। হ্যাঁ থাকতে পারে। আমি আপনার সাথে আমার সম্পর্ক, আমি তো শুরুতেই বললাম, হ্যাঁ রাইট, সেটা নিয়ে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারেন না। নরমাল যদি এরকম কি করেই থাকে তাহলে তো সেটা আসলে মানে সে তো প্রথমেই ক্রাইম করে ফেলছে, অফ কোর্স, কারণ তার ভিতরে ভালো ছিল না। তার সাথে লাইফে যে কোনো মেয়ে আসুক না কেন তারা কোনোদিন হ্যাপি হইতে পারবে না, কারণ তারা সেফও থাকবে না, সেফ থাকবে না। কারণ শি ইজ এ গ্রিডি, সে লোভী, শি ইজ গ্রিডি, সে লোভী, কারণ তার ভিতরে ওইটাই কাজ করতেছে, ওইটাই কাজ করতেছে। আর আমাকে ব্ল্যাকমেল করার অন্যতম কারণ হলো আমার পাসপোর্টটা ছিল তার কাছে। ও, আমি ওইটাই বারবার চাইতাম, আর সে বারবার ওইটা নিয়েই তার মানে আমার কাছে তার সাথে কথা বলতে হইতো, এবং আমি আমার ফ্যামিলির এগেইনস্টে যাই এগুলো বলতাম। আমার ফ্যামিলি থেকেও জানতো না। তার সাথে ভাইয়া আমার আন্ডারস্ট্যান্ডিং কোনো দিকেই মিল নেই, এটা আপনারা যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন। তারপরেও আমি বলবো আমারই ভুল, আমি কেন বুঝলাম না, আমি কেন আগে চিন্তা করলাম না। কিন্তু আপনিও ভুল যে কেউ করতে পারে, ভুল শুদ্ধের ঊর্ধ্বে মানুষ না, রাইট, সবাই করতেছে। সে আমাকে ফাইনালি, আমাকে যদি আপনি ধরেন সাপোজ আপনার লাস্ট স্টেজ কি, আপনি আমার ফ্যামিলিতে তো দেখাইছেন, আপনি তো জানাইছেন আপনার লাস্ট স্টেজ কি, আপনি কি করবেন, শেষমেশ এটা পোস্ট করবেন। পোস্ট করার পরে কি হবে? আমি কি কোনো নায়িকা, গায়িকা? আমি কিছু না, আই এম এ নরমাল পাবলিক। যদি তোমারটা পোস্ট করে তাহলে সেটা তার উপরেও যাবে, রাইট? ইফ আই পোস্ট সামথিং এগেইনস্ট ইউ, সেখানে তো আমি পোস্ট করতেছি, তাহলে তো আমার সাথে একটা কানেকশন আছে। তাহলে ভাই আমি যদি আপনাকে প্রশ্ন করি যে তাহলে আপনার কি কোনো সম্মান নাই, তার মানে আপনার চাইতে আমার সম্মান অনেক বেশি, তাহলে আপনার চাইতে যদি আমার অবস্থান, আমার সম্মান বেশি থাকে, তার মানে ইউ আর এ গ্রিডি। আপনি আমার সাথে এজন্য আসছেন, রাইট? আপনার ফ্যামিলি বাদ দিয়ে আপনি পয়েন্টে আসেন, পয়েন্টে কথা বলেন। আপনি আমার সাথে আপনি যখন কথা বলবেন তখন আপনি বোথ সাইড মেইনটেইন করে কথা বলবেন, আমার সাইড না তার সাইডও না। কারণ এমনও হতে পারে সেও আপনাকে নক করতে পারে, সেও তার অপিনিয়ন জানাইতে পারে, হতেই পারে। তো মানে আমার আসলে বলার কিছু নেই আমার। তবে আমি বলবো এখানে যারাই আছে, সিঙ্গেল মেয়ে যারা আছে ফ্যামিলি ছাড়া, সবাই ভুল করে, আমি জানি। আমি এই পর্যন্ত আমার পরিচিত একটা মেয়েও পাই নাই যে তারা কোনো অ্যাসল্টের শিকার হয়নি, একজনও পাইনি। তারপর সলিউশন কি হলো এখন তোমার? আমার সলিউশন ভাইয়া, আমি তো মানে এখন আমি ফুললি ডিটারমাইন্ড যে আমি আর প্রিভিয়াস লাইফে ব্যাক করব না। ওকে, গ্রেট। কারণ ওটা আমার ডিভোর্স দিছো তুমি? না, উনি দিবে। ওকে, বলছে যখন দিবে উনি দিবে। হ্যাঁ, উনি বলছে, বলে দিছে, এবং উনি দিবে। ওনার সাথে আমি একদিনও সংসার করি নাই, ওনার বাসায় উনি আমাকে তুলে নেই, কিন্তু উনি আমার টাইম ওয়েস্ট করছে, আমার বদনাম করছে, আমার মানে বদনামের সর্বোচ্চ চূড়ায় আমাকে নিয়ে গেছে। আমার মনে হয় এতে আমার কিছুই হয় নাই। হয়েছে ইশরাত, সেটা হচ্ছে তুমি এখনো এই লোকটাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছ এইভাবে যে তুমি 16 ইয়ার্স যে রিলেশনশিপের কথা বলো, এইটা মানে যে অ্যাটাচমেন্টের কথা, তুমি যে লাভ, যে ইমোশন, যে টাইম ইনভেস্ট করছো তুমি এখানে, তুমি সেই কথাটা বলো। এখন তুমি তাকে এখনো যে মানে কতটুকু ফিল করো, এইটা একটু প্রবলেম আমার কাছে। প্রবলেম মানে বিইং আ হোস্ট অর লাইক লাইক এজ ইউ আর মাই গেস্ট, আমি তো এরকম অনেক গল্প তো শুনি। তো আমি আসলে এটা বলি, আমি ব্ল্যান্ডলি এই কথাটা বলি যে ও তোমার লাভ, তোমার টাইম, তোমার ইমোশন, তোমার কোনো কিছু ডিজার্ভ করে না। বাট তুমি এখনো কালকে আমাকে বলছো যে ভাই আমার 16 ইয়ার্সের এরকম একটা ছিল। তুমি তার মানে তুমি টিল ডেট ইউ আর কাউন্টিং দ্য ডে, 16 ইয়ার্স আজকে পর্যন্ত 16 ইয়ার্স, রাইট? নরমাল না, দ্যাটস মাই পয়েন্ট, নরমাল না। বিকজ হি ডাজন্ট ডিজার্ভ ইউর আ সিঙ্গেল ডে। আমি এটাই বলতেছি, তোমার একটা ডেও ডিজার্ভ করে না এখন। মানে তোমাকে যে ও ভাবে বা কিভাবে সেটাও ভাবার দরকার নেই, বাট তুমি যে ওকে নিয়ে ভাবতেছো, ওকে নিয়ে চিন্তা করতেছো, 16 বছর ধরে ভাবতেছো, এটা আমার মনে হয় যে ইউ শুড স্টপ। ভাই আপনি 16 বছর বাদ দিয়ে দেন, আপনি লাস্ট 8 বছর ধরেন, একদম লাস্ট 8 ইয়ার্স আমি তার সাথে এইভাবে মানে সব ভাবেই আমি তার সাথে জড়িত। আপনি লাস্ট 8 বছর যদি ধরেন, ইভেন আমার এইখানে আসার পিছনেও কারণটা সেই, আমার ফ্যামিলি আমাকে এখানে দিবে না ভাই। আমার ফ্যামিলি চাইলে আমাকে যে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিতে পারে। একটা ডিভোর্সি মেয়েকে
আপনাদের পুরুষ শাসিত সমাজ কোনো দিন ভালো থাকতে দিবে না, রাইট। কোনো দিন তার মানে এলিগেন্ট লাগানো ছাড়া তার পিছনে তাকে ছাড়বে না। ট্রু। আপনারাই তো ছাড়বেন না আমাকে, তাহলে আমাকে আরো ব্যাপার আছে, তার মধ্যে সুন্দরী মেয়েদের একটা বেশি প্রবলেম। আর এছাড়া আমি দেখছি আমার পিছনে যেসব মহিলারা জেলাসি করে, দে আর নট মাই কোয়ালিটি। অফ কোর্স, ইয়া, দে আর নট অ্যাজ প্রিটি অ্যাজ ইউ। হ্যাঁ, আমি একজনও দেখি নাই যে ঠিক আছে তারা আমার সমসাময়িক, সেটা তার বুঝতে হবে। তোমার লেভেল আসতে পারে, এটা আমার প্রেজেন্ট হাজবেন্ডের বুঝতে হবে যে তারা আমার ওয়াইফের সমসাময়িক না। হি ইজ এ প্রেজেন্ট হাজবেন্ড। এখন পর্যন্ত সে আমাকে ডিভোর্স লেটার আমি পাই নাই। ওকে, দ্যাটস ওয়াই আমি তার কথাটা এখন পর্যন্ত বলি যে আমি তাকে বলতেছি যে সে তার এটা বুঝতে হবে। ইভেন ভাইয়া আমি কিন্তু এরকম, সে আমাকে ডিভোর্স দেওয়ার পর আমি কিন্তু এরকম সিঙ্গেল থাকবো না, আমি কিন্তু আরেকটা জার্নিতে যাব। অফ কোর্স, ওই লোকটা আমার সবকিছু জেনেই আমাকে বিয়ে করবে। রাইট। সবকিছু জানার পরে এবং এর পিছনে যত মিথ্যা অপবাদ আছে এগুলো জানার পরে ওই লোক আমাকে বিয়ে করবে। আপনি বিশ্বাস করেন ভাইয়া, করবে। এবং কেউ আছে না, এরকম কেউ নাই। মানে পাইছো না, কেউ রে পাই। ডোন্ট ইউ থিংক লাইক ইউ শুড গেট সামওয়ান? না তোমার, আরে আমি তোমার শোনো কি বলতেছি, মানে ডোন্ট ইউ থিংক যে তোমার ইউ শুড গেট সামওয়ান, সেটা বললাম। মানে টাইমটা তুমি যদি এরকম কাউকে পেয়ে যাও তাহলে তোমার জন্য ইজি হবে আমার মনে হয় টু মুভ অন। যেটা তুমি প্রেজেন্ট বলতেছো, আমি এখন এরকম কাউকে, তুমি একটা বুক মানে চ্যাপ্টার ক্লোজ করে দেন আর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাও। ওকে, আমি আমার পিছনটা একদম ক্লোজ করে শেষ করে আমি আমার মাইন্ডকে সেট করে দেন আমি একটা নতুন জার্নি শুরু করতে চাই। তারপর যেটা মানে আমি যেটা বলতে নিছিলাম যে সেটা তার সে বুঝতে পারে নাই, হয়তো বা সে বুঝতে পারেনি বা আমার ভুলগুলো তার চোখে অনেক বড় করে দেখানো হয়েছে। কিন্তু যে ভিকটিম, যে কালপিট, যে আমাদের মাঝখানে এক ধরনের মনে করেন মানে ভিকটিম তুমি, কালপিট সে। হ্যাঁ, ভিকটিম আমি, কালপিট সে যেহেতু আমার সাথে বিট্রে করছে, এটা তার মাঝখানে যে কার কথা বলছিল সেটা বলো, কালপিটের কথা। আচ্ছা, ওই কালপিট যে এই কাজটা করছে, ধরেন সাপোজ এরকম আমি এখন এখানে সিঙ্গেল, রাইট, 1 বছর ধরে আমি সিঙ্গেল, এখানে আমি একা। এটা বাংলাদেশ হইলে ভাইয়া কোনো ব্যাপারই ছিল না, এদের আমি নাগালেও পাইতাম না। কিন্তু এটা একটা ভিন দেশ যেখানে আমার কেউই নেই, আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন। যেই ধরনের মানে আমাকে ব্লেম গুলো আমার পিছনে লাগানো হয়েছে ভাইয়া, আমি শুনলে আমি মানে অ্যাস্ট্রনিস্ট হয়ে যাই। পানি ঢালার কথা বলো তো, কথা বলো, থেমে যাচ্ছ। আমি ভাইয়া অ্যাস্ট্রনিস্ট হয়ে যাই যে কিভাবে সম্ভব, মুখে বিন্দু পরিমাণ লাগামটাই না কথা বলতে হয়, কারণ একটা সময় আপনি আমাকে চিনতেন। আমার কথাটা শিখে নেই, একটা মানুষ তোমার লাইফে এতটা বছর ছিল এবং তুমি যেভাবে বলতেছো লাইক একটা মানুষকে তুমি এতটা লাভ করছো। ভাইয়া ধরেন 1 বছর ছিলাম না, আপনার সাথে আমার 2 দিনের পরিচয়, তারপরেও আপনি আমার সাথে তো কথা বলার আগে আপনি অবশ্যই একটু ভেবে কথা বলছেন। আপনি যদি ভেবে কথা না বলেন, কথা সুন্দর শ্রুতিমধুর হবে না ভাই। আপনি কথা বলার আগে 1 মিনিট ভেবে কথা বলবেন, আপনার কথা বলা সুন্দর হবে, শ্রুতিমধুর হবে। আপনি কথা ভেবে যদি না বলেন, আপনার কথা বলা কোনোদিন সুন্দর হবে না। রাইট, আপনি কথা বলার আগে আপনি যা ইচ্ছা তা বলে ফেললেন, তারপরে সেটা নিয়ে আপনি ভাবলে তো হবে না, আপনি তো বলেই ফেলছেন। এগুলাই ভাই আমার আসলে লাইফে তেমন কিছু নাই, এগুলো আমার একদম মানে ঘটে যাওয়া ঘটনা, যেটা সামনে আসতেছে ঘটতেছে, তারপর আবার আমি একটা টাইমে যে ভুলে যাচ্ছি। আমার লাইফে এখন সিচুয়েশন কি তোমার? ইন মাই প্রেজেন্ট সিচুয়েশন আলহামদুলিল্লাহ, মানে আমি তো এভরি সিচুয়েশনই আলহামদুলিল্লাহ। না, আমি বলছি ধরো ওখান থেকে তুমি বের হয়ে আসছো নাকি, সেটা আমি টোটালি ডিভোর্সটা হইলে ইউ আর ফাইন। হ্যাঁ, ডিভোর্স যদি সেটা হচ্ছে না কেন, কি প্রবলেম? সেটা সে আমাকে কেন দিচ্ছে না, হয়তো তার ওই কাবিনের টাকার কথা ভাবতেছে যে জন্য দিচ্ছে না বা কিছু হতে পারে। লাস্ট তোমার কি কথা হইলো? আমার তার সাথে লাস্ট কথা ওইটাই যে সে আমার মানে পৃথিবীতে যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে সেটা আমি। তোমাকে হেট করে? হ্যাঁ। কেন? বিকজ অফ আমি এখানে অ্যাসল্টের শিকার হয়েছি। আমার পিছনে যে কালপিটটা ছিল সে আমাকে, আমার ফ্যামিলিকে ধ্বংস করে দিছে। এখন আমার ধারণা দিতে সেটার জন্য মানে আমার এখানে যে একটা ছেলের সাথে আমার পরিচিত ছিল, আমি বলবো না সম্পর্ক এটাকে বলে না, পরিচিত ছিল একটা ছেলে আমাদের মাঝখানে, যে প্যারিসে আমাদের মাঝখানে ঢুকছিল, এবং এই লোকটাকে জানেন আমার হাজবেন্ড চিনতো। উনি চিনতো, কিন্তু ওনার সাথে কথা বলতো, আমার সাথে কথা না হলে ওনার সাথে কথা বলতো, ওনার সাথে এক সুরে আমার সাথে এক সুরে, এরকম নরমালি মানে মাঝখানে পড়ে গেছিলাম আমি। আচ্ছা, আমাকে ইউজ করা হয়েছে, এভাবেই হয়ে গেছে। এখন আমি ধরে নিব যে এটা তাদের ফুল প্ল্যান করা ছিল, তারা আমার মাঝখানে এভাবে ঢুকছে, তারা চিন্তা করছে আমার কাছ থেকে মানে হয়তো কোনো কিছু নিয়ে লাভবান হতে পারবে, এবং হইছেও কোনো না কোনো ভাবে তো সেই লাভবান।
বাট তুমি এখন কি চাও ফ্রম দিস সিচুয়েশন? ভাই আমি এখন এই মুহূর্তে আমার কোনো চাওয়া পাওয়া নাই, কারো কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। তবে আমি এইটুকু বলবো যে আপনারা যারাই আছেন পুরুষ জাতি, আপনারা প্রত্যেকটা মেয়েকে বোঝার চেষ্টা করেন, তার ভিতরের কথাগুলো জানার চেষ্টা করেন, তার যদি কিছু বলার থাকে আপনারা বুঝতে চান। আপনারা তো ভাই পুরুষ মানুষ সিঙ্গেল থাকবেন না, কোনো না কোনো মেয়ের সাথে আপনারা সংসার করবেন। তাহলে যাকে ছেড়ে যাচ্ছেন বা যার বিরুদ্ধে আপনি বদনাম লাগাইতেছেন তার সাথে কিন্তু আপনার একদিন সম্পর্ক ছিল। তাহলে আপনি বদনাম না করে স্কিপ করেন। যেহেতু আমার সাথে সম্পর্ক আপনার ব্রেকআপ হওয়ার পরে বদনাম করতেছেন, তার মানে প্রবলেমটা আপনারই। আপনারই, অফ কোর্স। ওর আপব্রিঙ্গিং এর প্রবলেমটা আপনারই। যেহেতু ছাড়ার পরে করতেছেন, ছাড়ার আগে করতেন, ছাড়ার আগে তো আমি আপনার কাছে মিষ্টি ছিলাম, রসগোল্লা মনে করে টপ টপ করে গিলে ফেলছেন। তা এখন আমি ছাড়ার পরে রসগোল্লা তিতা হয়ে গেছে কেন? হয়ে গেছে না, তিতা হলো, বাট ওই তিতাটা বলার তো দরকার নেই। না, বলার তো দরকার নাই। আপনি আপনার সাথে আপনার ধরেন একটা মানুষের শিক্ষাগত যোগ্যতা ভাইয়া সবকিছু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার ভিতরে যতটুকু যোগ্যতা থাকবে সেটা আপনার শিক্ষা দ্বারা প্রকাশ পাবে। অফ কোর্স। আপনার যদি শিক্ষা না থাকে আপনি সেটার কিভাবে প্রকাশ পাবেন? বই প্রকাশ করবে না। এবং ফ্যামিলিকান ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলিকাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট। আপনি যে ধরনের ফ্যামিলি থেকে বিলং করবেন আপনার মেন্টালিটি ওইভাবেই সেট হবে। ধরেন সাপোজ আপনার ফ্যামিলি থেকে আপনি পিটাপিটি দেখে বড় হয়েছেন, আপনি ওইটাই করবেন। আপনার ফ্যামিলিতে আপনি একদম ধার্মিক ফ্যামিলি দেখে বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে আপনি দেখে বড় হয়েছেন ধরেন মানে বাবা অন্যদিকে দৌড়াদৌড়ি করতেছে, ছেলেও সেম অ্যাজ লাইক এমনই হবে। আপনি, আমার কথা হলো এটাই যে আপনি ফ্যামিলিতে যা দেখে বড় হবেন আপনি তাই হবেন। এর বাইরে কিছু সংখ্যক মানুষ একটু আলাদা হয় যে না আমার ফ্যামিলি এরকম হয়েছে আমি একটু এরকম থাকবো। এরপরেও ভাইয়া আমি বলবো আপনি যেই ফ্যামিলি থেকে বিলং করেন আপনি ওই রকমই হবেন, বাকিটা আপনি লেবাস। আপনি জানেন আপনি জানেন যে আপনার ফ্যামিলিতে এই প্রবলেম, আপনাকে ওইটা একটু অ্যাভয়েড করে আপনাকে ভালো মানুষ সেজে চলতে হবে। কারণ ওইটার জন্য আপনার ফ্যামিলিতে মানুষ 2 দিন আগে কথা শুনছে, এর জন্য আপনি মুখোশ পরে চলতেছেন। তার মানে এই না যে আপনি ওইটা হয়ে গেছেন, আপনার মুখোশটা ওইটা, কিন্তু আপনি সেটা না। এই ফোনটা ভাইয়া আমার, কিন্তু আমি কিন্তু এই ফোনটা না। এটা ছাড়াও আমি চলতে পারবো। এই হাতটা আমার হইলেও আমি এই হাতটা না। এই হাত ছাড়াও আমার জীবন চলবে, আমি বেঁচে থাকবো। দ্যাট মিনস আমাকে যারা এরকম কিছু করতেছে আমার বিরুদ্ধে, তারা আমার যত ধরনের কথা লাগাচ্ছে, ওইটা ছাড়াও আমি চলতে পারবো। আমার কিছুই হবে না। 2 দিনের জন্য বদনাম হবে, 3 দিনের দিন মানুষ আমাকে ভুলে যাবে। আমার কাজ, আমার পরিচিতি আমাকে আমার জায়গায় ঠিকই নিয়ে যাবে। তা আমি বলবো না যে আমি তো একদম দুধে ধোয়া সাধু তুলসী পাতা। আর না, ওইদিকে তুলসী পাতা না, বাট এখানে যদি আমি আসি, দেখো মানে ডু ইউ থিঙ্ক যে ধরো তোমার প্রথম হাজবেন্ড এন্ড তুমি এই তোমার যে অ্যাফেয়ারটা ছিল এটা তো মানে বিয়ের পরেও তুমি এটা কাট আপ করো না? না না, আমার অ্যাফেয়ারটা ভাইয়া এরকম ছিল যে মানে 16 বছর আমরা কাউন্ট করি। আমি বলি বা আমরা বলি এইভাবে যে আমার বিয়ের আগে থেকেই তার সাথে মানে সে আমার ফ্যামিলি রিলেটিভ, পরিচিত, এইভাবে করে। কিন্তু বিয়ের পরেই মানে রিলেশনটা এরকম হইছে বা ডিপ হইছে। তো এইটাই আমার কথা, যে তোমার মনে হয় না যে তোমার ওইখানে একটু বাউন্ডারি দেওয়া দরকার ছিল বিয়ের পর? ওখানে বাউন্ডারি বলতে কি? আর না, তুমি যখন বিয়ে করছো, বিয়ে তো তুমি ইচ্ছেই করছো না, নিজের ইচ্ছে বিয়ে করছো না? না, নিজের ইচ্ছে বিয়ে ভাইয়া করলেও আপনি বিয়ের আগে তো আমি জানি না আপনি কেমন। আচ্ছা, বিয়ের পরে যেহেতু আমি ওই লোকের মুখোশ বুঝতে পারছি, যেমন আপনি জানেন না আমি কেমন। বাট তখন তোমার হাজবেন্ড তুমি কি বলে পরিচয় করাইতে ওকে? না, আমার হাজবেন্ডকে কোনো পরিচয় করানো লাগতো না, কারণ সেও তাকে চিনতো। আমরা মোটামুটি কাছাকাছি। মানে কিভাবে চিনতে? কি সে কি জানতো জিনিসটা? যে না, জানতো না, কিন্তু সে চিনতো। ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বা রিলেটিভ, সেটা এইটাই প্রবলেম। মেয়েদের বেস্ট ফ্রেন্ড থাকাই প্রবলেম, ছেলে বেস্ট ফ্রেন্ড থাকা মানে এখানে গাপলা আছে। না না ভাইয়া, না ভাই, আপনি এটা বলতে পারেন না। আমি এরকম অনেকগুলো গল্প দেখলাম যে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বাট বেস্ট ফ্রেন্ড গুলো সবচেয়ে কাহিনীটা এইভাবে করে যে আসলে বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বানায় রাখে। হ্যাঁ, হতে পারে অনেকের হতে পারে। আমার যে কোশ্চেন আমি করতেছিলাম যে তোমার আসলে তুমি বলতেছো, তুমি দেখো তুমি ইউ আর লাইক ব্রেভ এনাফ টু লাইক অ্যাকসেপ্ট যে হ্যাঁ আমার দোষ ছিল, আমার ভুল ছিল। বাট আমি বলছি যে দোষটা বা ভুলটা যে ছিল, সেই ভুলটা তুমি কিন্তু স্টপ করতে পারতা কোনটা? পারতা হচ্ছে এইভাবে যে বিয়ের পরে অ্যাটলিস্ট তুমি নিজেকে কন্ট্রোল করতে পারতা যে না, আমি এখন লাইক বিয়ে করছি, আমার যার জন্য ফিলিংস ছিল আমি এটা স্টপ করবো এখন। শোন, মানে আই এম নট ইন দিস এনিমোর,
বিকজ আই হ্যাভ অ্যানাদার লাইফ, যদি কখনো কিছু হয় তখন দেখা যাবে, কিন্তু এর মধ্যে আমি এটা ওই যে কন্টিনিউ করব ভাইয়া না। আই এম সো মাচ ইমোশনাল। দ্যাটস মাই পয়েন্ট, আমি সেটাই বললাম যে এই ভুলটা তুমি যে স্বীকার করতেছো না, আমার হয়তো ভুলটা এইটাকেই হয়তো তোমার সবচেয়ে বড় ভুল ছিল। এটাই আমার সবচেয়ে বড় ভুল। দেখো যার জন্য তুমি এই ভুলটা করছো সে কিন্তু আলটিমেটলি আরো বাজে করছে তোমার সাথে, সবচেয়ে বাজে কাজটা সেই তোমার সাথে সেই করছে। করছে, সে চাইলে পারতো আমাকে এবং আমি আই ডাউট যে সে হয়তো তোমাকে বলছে ওইটা যে না তুমি তো এরকম করছো, বিয়ে করে তো আমার সাথে এরকম করছো, তুমি এটা ডিজার্ভ করো। আমি নট শিওর যে এরকম করছে কিনা, বাট বলতে পারে Indirectly আমার হয়তো অনেক বলতে কথা পারে, হ্যাঁ। বলছে তো আমার খেয়াল নাই। তবে আমি বলবো না যে সে আমাকে ভালোবাসে নাই বা বাসে না, কিন্তু ভালোবাসা আর মানে একসাথে লাইফ লিড করা ইজ ডিফারেন্ট থিং। আমি আসলে আমার এই এতদিনের জার্নিতে আমার লাইফের আমার ভুল আমি নিজেরটা নিজেই বলতেছি যে সবকিছুই আমার ভুল, কারণ আমি মানুষকে খুব বেশি বিশ্বাস। ওইটাই বলতেছি যে তুমি ভুলটা করছো এইভাবে, তুমি আসলে ভালোবেসে ভুল করছো, হ্যাঁ। যে তুমি আসলে চাইছো যে না মানুষটা কিন্তু ভালো থাকুক। ভাইয়া আমি আমার কেউ বলতে পারবে না যে আমার দ্বারা কেউ 1% ক্ষতি হয়েছে। আপনি যার কথাই বলেন, আমার হাজবেন্ডের কথা বলেন বা আমার কোনো কারোর সাথে আমার ফ্রেন্ডের কথা বলেন, কেউ বলতে পারবে না। আমি উপকার না করতে বললে ভাইয়া আমি কোনো ক্ষতিকার করার মধ্যে নাই। আমার ফ্যামিলি মেম্বার বলেন, আমি আমার নিজের ক্ষতি করি ভাইয়া সবসময়। বিশ্বাস করেন ভাইয়া, আমি আমার নিজের ক্ষতি করি, আমার নিজের ক্ষতি হয়, কিন্তু আমি মানুষের ক্ষতি করি না, এটা আমার দ্বারা হয় না। তাহলে এটা কনক্লুশন হচ্ছে এই গল্পের কনক্লুশন হচ্ছে তুমি আসলে এখান থেকে মানে ডিভোর্সটা তো রেডি হয়ে আছে, তুমি হ্যাঁ, জাস্ট উনি দিয়ে দিবে, আমি কুইট করব। হ্যাঁ, আমার তো আর এখানে কিছু করার নেই, কারণ এটা হবে না। বা সে যদি ব্যাক করতে চায় বা তোমাকে ব্যাক চায় তখন তুমি কি করবা? ইজ না, देयर সে এনি ওয়ে? যদি ব্যাক চায়, এখানে অনেক কথা আছে, এখানে সে যেই কাজগুলো আমার সাথে ঘটছে বা করছে এগুলা মানে তার আমার সাথে ক্লিয়ার করে আসতে হবে। ভাই আমি আসলে তুমি তার মানে রাখবা, তখনও তুমি তার সাথে সংসার করবা? হ্যাঁ অবশ্যই। রিয়েলি? আর ইউ সিরিয়াস? এত কিছু পরেও? হ্যাঁ ভাই আমি করব। এতটাই ভালোবাসো? ভালোবাসি অনেক। এটাই তোমার ভুল, বুঝতে পারছো? এটাই আমার ভুল। এটাই তোমার ভুল যে তুমি এই কথাটা বললে এখন যে সেগুলো করে আসলে আমি তাকে অ্যাকসেপ্ট করব, এটা আমি নিতেই পারি না। মানে ওয়াই? পৃথিবীতে আর কেউ নাই আছে মানে ভাই। এত ইনসাল্ট করার পরেও, এত মানে হিউমিলেশন তুমি সওয়ার পরেও তারপরে আবার যাবো তার কাছেই? এটা কি, কেন? আমি ভাইয়া জানি না আসলে এটার কারণটা কি, কিন্তু আমার কাছে এটা আমার একটা অপূর্ণতা ভাইয়া, বুঝতে পারছেন ভাইয়া? আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, এটা আমার একটা অপূর্ণতা। তার জন্য আমার এত ডেডিকেশন ছিল, তার জন্য আমি এত দূর পর্যন্ত আসছি, আমি এত মানুষের এত কথা শুনছি। এখন আমার কাছে মনে হয় যে আসলে তাকে ছাড়া আমার পূর্ণতা আসে না। এটা আপনি জেদও ধরে নিতে পারেন, আমি প্রচন্ড রাগী জেদি একটা মানুষ, আমি বদমেজাজি। আপনি ভাবতেই পারেন যে এটা সে বা তারাও ভাবতে পারে যে এটা ওর ভিতরে জেদ কাজ করতেছে না। আমি একটা ফুলফিল মানুষ ভাইয়া, আমার জীবনে কোনো অপূর্ণতা কিছু নেই। কমপ্লিট একটা মানুষ। আমি একটা কমপ্লিট মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যথেষ্ট কমপ্লিট করে পাঠাইছে দুনিয়া, এবং আমি খুব ডেকোরেট কাজ করি। আমাকে মানুষ যে বিয়ে করবে না বিষয়টা এমন না, না না বুঝতে না, আমার যে বিয়ে হবে না বিষয়টা এমন না, বা বিয়ে না হইলেও এই দেশে কোনো প্রবলেম নেই না। হ্যাঁ, আমার জীবন কিন্তু চলেই যাবে। বাংলাদেশে আমার অবস্থান অনেক ভালো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তা আমার এটা একটা অপূর্ণতা ভাইয়া, আমি আমার জীবনটাকে পূর্ণ করতে পারিনি, যার জন্য আমি এত ডেডিকেশন করছি। আমার এত মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাইয়া, আমি এখন বলে এটা শেষ করতে পারবো না। তোমার আসলে যে কমপ্লিট হ্যাঁ বলো। কিন্তু আমার মনে হয় কি ভাইয়া যে না, আমার আর হবে না, মানে লাস্ট মোমেন্টে সে যে কাজটা করছে আমার আর হবে না ভাইয়া। তাহলে আবার কেন বলতেছো সে মাফ চাইলে এসে বললে তুমি আবার যাবা? ওই যে আমার ইমোশন। শোনো আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, এন্ড তোমাকে আসলে নিজেকেই ডিসাইড করতে হবে, তোমাকে বুঝাইতে হবে যে আই এম নট গোয়িং ব্যাক টু দ্যাট অ্যাসল। তোমাকে এই জিনিসটা তোমাকে আগে ঠিক করতে হবে, ডিসাইড করো। তুমি যখন তুমি ডিসাইড করবে তুমি নিজেকে যখন তুমি বুঝাইতে পারবা যে আই এম নট গোয়িং ব্যাক টু দ্যাট গাই এনিমোর, নো ম্যাটার হোয়াট হি ডাজ ফর মি, নো ম্যাটার লাইক ইফ হি ইভেন ডাজ ডাজ দ্য ওয়ার্ল্ড ফর মি, আই এম নট গোয়িং ব্যাক টু হিম অর টু দ্যাট লাইফ এনিমোর, নট অ্যাট অল, এনাফ ইজ এনাফ। ওই দিন থেকে তোমার নিজেকে আরো বেশি কমপ্লিট মনে হবে, এবং তোমাকে আরো বেশি মানে কি বলে এটাকে সাহসী লাগবে। তোমাকে মনে হচ্ছে আমি অনেক সাহসী এবং আমি একটা কমপ্লিট একটা মানুষ, এবং আমি এখন আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু। সো বাট এখানে তুমি যেহেতু বলতেছো না যে এরকম, যতক্ষণ তুমি এটা ঠিক করবে ততক্ষণে তুমি এখানেই পড়ে আমি হয়তো ভাই আপনাকে আবার এক সপ্তাহ পর ফোন করে বলতেও পারি, দেখা গেছে 1 উইক পরে ফোন করে বলতেও পারি যে ভাইয়া আমার সবকিছু মানে ক্লিয়ার হয়ে গেছে।
এমনও হতে পারে। ক্লিয়ার মিন্স মানে মানে সে আমাকে পেপারস দিয়ে দিছে। আচ্ছা ওকে, হ্যাঁ এটা হলো ঠিক আছে, রাইট, মানে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ গুড ফর ইউ, ইটস গুড ফর ইউ। কারণ এখানে আমার আর প্রবলেম মানে ওখানে আর হচ্ছে না, কারণ আপনি এট লিস্ট আপনাকে সম্মান করতে হবে। নাই তো, বাট তুমি তো সেটাই বুঝতেছো না, আমি তো নিজে যতটুকু শুনলাম, এতটুকু শোনার পরে তো আমার ভালো লাগতেছে না। আপনি ভাইয়া এটা হলো একটা থার্ড পারসন, বা এটা ধরেন এটা হলো আমার প্রেজেন্ট হাজবেন্ড, আপনি আর আমি এখানে আসছি। এইটা মানে যে ছেলেটা আমার সাথে মানে মানে যে কালপিটটা আমার সাথে বেয়াদবি করছে, এটা ধরেন তার ওয়াইফ প্যারিসে। তো এই মহিলাটা কিন্তু তার হাজবেন্ডের সাথে মিলে মানে আমার হাজবেন্ডকে সে ঘুরাইতেছে আর কি আমার বিরুদ্ধে। বললাম না 4-5 জন মিলে আমার পিছনে লাগছে আমাকে থামানোর জন্য। তাতে কিন্তু আমার ভাই কিছুই হবে না, বিশ্বাস করেন ভাইয়া। আমি জানি এই প্রত্যেকটা লোক থেকে আমার কোয়ালিটি অনেক হাই, এবং তারাও জানে। আপনি আমার বিরুদ্ধে সারা দিন বলতে পারবেন, সেটা আপনার ব্যাপার। আপনি আমার সামনে এসে বা আমার কাছে বসে আপনি বলতে পারবেন না। আমি আমার যে মানে ভাবতে পারেন যে মানে ওর লাইফ কেমনে যাবে বা কি কি আসে বিষয় না, কারোর লাইফ কারোর জন্য থেমে থাকে না, আমারটাও থাকবে। সেটা তুমি জানো তো না? হ্যাঁ আমি জানি। তো বিলিভ কেন করো না? আমার কাছে মনে হয় যে এটা ছাড়া আমি অপূর্ণ, কিন্তু আমার কাছে মনে হলে তো হবে না। তারপরেও তো একটা সেলফ রেসপেক্ট বলতে একটা কথা। এটা আমার কথা তো শেখে নাই, আমি কিন্তু সেটাই বলতেছি, তোমার সেলফ রেসপেক্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তো আমার সেলফ রেসপেক্টের জায়গা থেকে আমি বলবো যে আমার আর ওইখানে যাওয়া হবে না ভাইয়া। আমার কথা শুনে বললা? না 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 ভাইয়া, আমি আপনার কথা শোনার আগে কালকে রাত্রে আমি তাকে একটা মেসেজ করছিলাম যে আমার আর আপনার কাছে ফেরা হবে না। আমি লাস্ট মোমেন্টেও এসেও ভাবতাম যে মানে আমি অনেক দিন হইছে ভাই আমি ভাই এই কথাটা কেন বলতে হলো? তুমি তো ডিভোর্সের পর্যায়ে আছো, এই কথাটা কেন বলতে হলো? এই কথাটা কেন বলতে হলো, কালকে রাতেও আমি একটা জায়গা থেকে একটা মেসেজ পেলাম যে সে এখনো ওই কালপিটদের সাথে হাত মিলিয়ে আমাকে মানে ক্ষতি করার চিন্তা করে, আমার ক্ষতি করার। তো সে তোমার ক্ষতি করতেছে, তুমি তাও আবার তার কাছে যেতে যাচ্ছ, বললা যে হইতেই পারে এরকম, কমপ্লিট না। আমি জানি না ভাই, আমি আসলে শূন্যতা কাজ করে। আবার কালকে টেক্সট পাঠাচ্ছে আপনার কাছে ফেরা হবে না। ফেরা হবে কেন? তুমি ফিরতে চাও নাকি? না না ফিরতে চাই নাকি না, আমি তো ফিরতে চাই না, যে এখন তো আবার বলতেছি যে না ফিরতে চাই না। তো হয়তো এইটাই হয়তো আমার লাস্ট বলা, যে আমার আসলেই মনে হয় তার কাছে সেলফ রেসপেক্টের জায়গা থেকে দাঁড়াইলে আমার তখন মনে হয় যে না হবে না। আবার মনে হয় যে শত্রুপক্ষগুলো জিতে গেল, হেরে গেলাম আমি। না, এটাই ভুল কথা তোমার। তুমি যদি ভাবো যে ওর সাথে গেলে তুমি জিতে যাবা, কিভাবে তুমি জিতে যাবা? তোমাকে তো সেই তোমাকে হারায় রাখছে না, তোমাকে ইনসাল্ট করতেছে, তোমাকে অসম্মান করতেছে। তোমার যে ইনার সেলফ তুমি সেটাকে নষ্ট করে দিচ্ছে না, তো তাহলে কিভাবে আবার তুমি? আমার একটা কথা ছিল এরকম যে আমার ইনসাইড একটা পেইন, আমি যে এত কিছু করলাম মানে মানে আমাকে আস্তে আস্তে ওটা মানে ভাইয়া কিল করতেছে, আমাকে হত্যা করে ফেলতেছে। আমাকে আপনি যেমন বাইরে থেকে দেখেন, ভিতর থেকে আমি এমন না। আমি প্রচন্ড সফট হার্টেড একটা মানুষ এবং ইন্ট্রোভার্ট। আমি ভিতরে কথা রাখা দিই, আমি বলতে চাই না, এটা আমার প্রবলেম। আপনি আমাকে আঘাত দিচ্ছেন, আমার ভিতরে রয়ে গেছে, আমি বলি না। বলো না, বা আঘাত দাও না, পাল্টা আঘাত করো না, আমি করি না, এটা আমার দিয়ে হয় না। ওকে, আই গেস এই গল্পটা এখানেই শেষ হইতে পারে। না, আমি যেতে পারি না, আমি যেতে পারি না মঞ্জু ভাই। আমি ইশরাত, তোমাকে আমি যতটুকু দেখছি, ওর সাথে আমার কালকেই প্যারিসে দেখা হলো, এন্ড দেখা হচ্ছে তো আমি আসছি বিকেলে। আমি আই ওয়াজ ইন জুরিখে ছিলাম, সুইজারল্যান্ড থেকে আসলাম যখন। ও জানে যে আমি 4টায় আসবো। না, আমার টাইমটা বলতেছি, আমি ডেট না, আমার টাইম বলতেছি। সো আমি যখন আসছি তখন আসলে ওর সাথে দেখা হয় নাই, এন্ড দেখা হয়েছে লাইক অনেক পরে গিয়ে। দেখা হওয়ার পরে যেটা হলো যে ও আসলে লাইক ফুল অফ লাইফ একটা মানুষ, কিন্তু ওর যে এরকম গল্প ছিল সেটা আমি বুঝি নাই, এবং সেটা আসলে এখন দেখে ওকে আমার পুরো অন্যভাবে চিনতে মনে হইতেছে যে একটা মানুষকে আমি এতদিন এতটুকু সময় কালকে আছি কি দেখলাম, আর এখন আমি শোতে এসে দেখি পুরো ডিফারেন্ট একটা মানুষ। আর ইশরাত, আই রিয়েলি উইশ ইউ লাক। ওই গল্পটা অনেক মন খারাপ করা গল্প ছিল, অ্যান্ড আই হোপ যে তুমি লাইক ইউ উইল আউটশাইন ইউর সেলফ, অ্যান্ড তুমি অনেক ভালো কিছু করবা, ওখান থেকে ফিরে এসে সার্ভাইভ করে তুমি অন্য একটা লাইফে যাবা। এখন আমরা একটু প্যারিসে গল্প করবো। এই যে প্যারিস লাইফটা তোমার আসলে কেমন লাগতেছে? ভালো না ভাই। কেন বলো তো? এমনিতে সব ভালো, কিন্তু
মানে প্যারিস ভালো, আমি বলবো না প্যারিস খারাপ, কিন্তু এগুলা প্রত্যেকটা সিঙ্গেল মেয়ের জন্য এটা একটা অভিশপ্ত দেশ। কেন? প্রত্যেকটা সিঙ্গেল মেয়ের জন্য এটা একটা অভিশপ্ত। কেন একটু বলো তো। এই যে প্রত্যেকটা মেয়ে তো এরকম কারো না কারো দ্বারা হ্যারাসমেন্ট হচ্ছে, আচ্ছা, কারো না কারো দ্বারা হ্যারাসমেন্ট হচ্ছে। আজকে আপনি চিন্তা করেন, আজকে এখানে যারা 14 বছর 12 বছর আগে আসছে, তারা চাইলেই পারে একটা মেয়েকে দাঁড়া করাই দিতে, জব নিয়ে দিতে। তারা কি করতেছে, এই মেয়েটাকে নিয়ে তারা ইউজ করতেছে, কাজ দিচ্ছি, হ্যান করো ত্যান করো। আপনার তো এই শহরে কাজ দরকার, অফ কোর্স, এর জন্য আপনার সাথে আমার কথা বলতে হবে। রাইট। কাজ ছাড়া চলবো কিভাবে? সবাই তো রিসরাত না যে বাসা থেকে টাকা এনে চলবে, রাইট। হ্যাঁ, কাজ ছাড়া না, চলতে বাট পারবে এডুকেটেড একটা মানুষ, কোয়ালিফাইড, তুমি টাকা এনে কেন কাজ করবা? তুমি টাকা এনে কেন খাবা? কাজ করবা। আর এখানে লবিং ছাড়া তো ভাইয়া কাজ করা যায় না। ওকে, লবিং লাগবে, না হলে অর্জন করা যায়। সম্ভব বাংলাদেশে লবিং ছাড়া আপনি বসুন্ধরা গ্রুপে যান, আপনি জব করতে পারবেন না, আপনার লবিং লাগবে। তারপরে যেমন ধরেন যে কোনো জায়গায় আপনি লবিং ছাড়া জব হবেন, এখানেও সেম তাই, লবিং লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রত্যেকটা মেয়ের জন্য এটা খুব অভিশপ্ত শহর। আমি আমার দৃষ্টিতে আমি যতগুলা দেখছি, আমি কারোরই দেখি না এখন পর্যন্ত যে ওই মেয়েটা ফুলফিল। কোনো বয়ফ্রেন্ডের দ্বারা সে মানে হ্যারাসমেন্ট হইতেছে না, কোনো ফ্যামিলির দ্বারা হইতেছে না, কোনো মুরব্বী মানুষও ছাড় দেয় না। আমি জানি না কেন, আমি বলতে পারবো না ভাইয়া। তাদের ঘরে তাদের ফ্যামিলি আছে, কিন্তু এখানে ফ্যামিলি থাকার পরেও তাদের মানে ওই সব মেয়েদের ব্ল্যাকমেল করতে হয়, হ্যারাসমেন্ট করতে হয়। তাদের ভিতরে এটা কাজই করে না যে 2 দিন পরে আমার মেয়েটা বড় হইতেছে, 2 দিন পরে আমিও মেয়ের বাবা হব, 2 দিন পরে আমার ওয়াইফটাও এরকম করতে পারে। মানে তার ওয়াইফ আরেকজনের ওয়াইফ কি কিছু না, তার মেয়ে আরেকজনের মেয়ে কিছু না, এটা তো হইতে পারে না। এগুলো মানুষের মেন্টালিটি চেঞ্জ করা দরকার। প্যারিস এমনি তো ভালো, এমনি তো অনেক সুন্দর দেশ, অনেক সুন্দর শহর, স্বপ্নের দেশ মানুষের। আপনি আসছেন, দেখছেন, ভালো লাগছে, খুব সুন্দর। হ্যাঁ, বাহির থেকে আমার মতোই, বাইরে থেকে দেখতে খুব সুন্দর, ভিতরে একটু সমস্যা আছে, এমটি হয়ে গেছে ভিতরে পুরা, ইউ আর ক্রাইং ইনসাইড ভিতরে। বাট কোনো প্ল্যান তো তোমার আছে না, যেহেতু প্যারিসে থাকতেছো, ইউ আর প্ল্যানিং সামথিং ফর ইওর লাইফ। আমার একটা বিজনেস করার প্ল্যান আছে, আমি একটা ছোট, ওইটা বল, আমরা ওইটা শুনতে চাই। হ্যাঁ, একটা ছোট বিজনেস। ওই শোতে আসার কারণটা কিন্তু এইটা আসলে, হ্যাঁ, ওইটা ছিল না, ওইটা আসলে ও ইমোশনালি বলে ফেলছে এবং চাচ্ছিল শেয়ার করতে, না হলে ভিতরটা আসলে ও মানে যে জমে থাকে ও কারোর সাথে শেয়ার করে না। সো আমার এই প্ল্যাটফর্মটা ও চাচ্ছিল হয়তো ইউজ করতে, যে আমি বলতে চাই। সো আই হোপ যে তোমার ইউ আর ফিলিং বেটার, যখন চাবে মানুষ দেখবে তোমার গল্পটা, শুনবে, তোমার কাছ থেকে অনেকে শিখবে। তোমার এই গল্পটা শোনার পর, দেখার পরে অনেকে হয়তো একটু নিজের একটু আমার কাছ থেকে হয়তো ভাই শেখার মতো আমি তেমন শিখার কিছু বলি নাই, তুমি, কিন্তু প্রত্যেকটা মেয়ের বলা উচিত যে আই এম দ্য বেস্ট। রাইট। প্রত্যেকটা মেয়ের বলা উচিত, এবং অ্যাট লিস্ট মানে আমার মতো অন্ধ থাকার দরকার নাই। মানে আমি তো একটা ব্লাইন্ড, আমি অন্ধ, আমার মতো হওয়ার দরকার নেই ভাই। তোমরা চোখ কান নাক খোলা রেখা চলো। এবং মানুষ প্রচন্ড চালাক, আপনি ভাইয়া বিশ্বাস করেন, হাজবেন্ডের সাথেও তার ওয়াইফ চালাকি করে। আর আমি এমন একটা বোকা মানুষ, আমি বয়ফ্রেন্ডের সাথে চালাকি করে চলতে পারি। আমি জানি না আমি কেন এটা পারি না, আমার দিয়ে এটা হয় না। চালাকি, আমার ক্লেভারনেসটা আমার মধ্যে নাই। আমি এমন অনেক মেয়ে দেখছি এই শহরে, ছেলেদের সাথে বিয়ে হইতেছে, মানে হাজবেন্ডের সাথে ওয়াইফ চালাকি করে করে, মানে এক ধরনের কেমন জানি, মানে গিভ এন্ড টেক টাইপস এমন করে চলে। তা আমাকে দিয়ে এটা হয় না, আমি জানি না কেন। মানে হয়তো হইতে পারে আমি বেশি লয়াল, হতে পারে আমি বেশি ইমোশনাল। আমার কাছ থেকে শেখার কিছুই ইমোশনাল, এটা তো কনফার্ম, তুমি যে ইমোশনাল, আমার কাছ থেকে শেখার কিছুই নাই। তারপরেও আমার খুবই ইচ্ছা আমি ছোট্ট একটা বিজনেস করব। একটু বলো, এটা নিয়ে শেয়ার করতে পারো যতটুকু। যেহেতু এই শহরেই আমি থাকবো, আমি আমার মানে কারো কাছে কাজে গেলেও দেখা যায় একটু ঝামেলা হয়, যেটা আমি নিতে পারি না। আমি সামনে একটা ছোট্ট বিজনেস করব ভাইয়া। আমি এখনো শুরু করিনি, আমি যখন শুরু করবো আমি আপনাকে অবশ্যই জানাবো আবার, ইনশাল্লাহ। আর তারপর কি, জীবনের মতো চলবে, আমি আমার মতো আমার গতিতে চলবো। পিছনে মানুষের অনেক ঘটনা ঘটে যায়। আজকে আমি বলতেছি, আপনার এই শো এর পরে আরো 10টা শো এর পরে আমার শোটা নিচে পড়ে যাবে, মানুষ আমাকে ভুলে যাবে। এরকম প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হয়। তো প্রতিদিনই আমরা শিখতেছি অনেক কিছু নতুন। আমার ভিতরে অনেক কথা ছিল ভাই, আমি বলতে পারিনি। আমি ভুলে গেছি ভাইয়া। মনে করো করতে যে মনে হয় বেশি ভাইবো না, আমরা রিল্যাক্স করে বসছি। আরেকটু বলো, একটু ভাবো। ওকে, এটা তো আমরা এখানে শেষ করলাম। আরেকটু অন্য ইস্যুতে যাও, বলো, নো প্রবলেম। বাট তুমি একটু কথা বলো, আমার কারণের মধ্যে তুমি আসলে ভিতরে এত কিছু জমা রাখছো, তোমার নিজের জন্য এটা খুব বাজে। এটা বলো। আমার নামে সে, তুমি দেশে ছিল না? আমি এখানে ছিলাম, সে ওইখানে করছে, সে ওইখানে মানুষের মাঝখানে
মানে গরিব মানুষ, তখন শীত ছিল জানুয়ারি 31 তারিখে, সে কম্বল দিচ্ছে, মানুষকে রান্না করে খাওয়াইছে, মিলাদ পড়াইছে, এগুলা করছে। ফর ইউ বলছে তোমার কথা। হ্যাঁ, আমার জন্য সে স্ট্যাটাস সবই করছে, স্ট্যাটাসও দিছে, কিন্তু এটা দেওয়ার পরেও সে আমার মানে পরের দিন আমার বাসায় যেই সে আমার নামে বদনাম করতে লেগে গেছে। আমার বাসায় গেছে আমার নামে বিচার দিতে, আমাকে ছেড়ে দিবে এটা বলতে। আমি জানি না ভাইয়া, মানে কি বলতেছো তুমি বলতেছো কি বার্থডেতে এটা করতে তুমি খুব খুশি হয়ে গেছো। আমি এটা দেখে খুব মানে হ্যাপি যে আমার সাথে কথা হয় না, সে আমার বার্থডে সেলিব্রেট করতেছে, কিন্তু তুমি ওটাতেই খুব খুশি হয়ে গেছো। না, আমি খুশি হইছি তারপরে পরদিন গিয়ে এই কাহিনী, সে আবার আমার বাসায় গেছে বিচার দিতে। কি বলে এগুলো? এটা তো ভালো ঘটনা না। আমি ভুলে গেছি ভাইয়া, আসলে আমি ভালো ঘটনা। এবং যদি তুমি বিলিভ করছো তোমার জন্য জাস্ট বিকজ অফ স্ট্রেস দেখছে এটা তোমার জন্য দিছে, তুমি কি পাগল? না এটা না, আমার হচ্ছে ভাই এটা তোমার জন্য কোনটা করতে হইতো ভাই? তোমার জন্য তোমার বার্থডে, তোমাকে স্পেশাল ফিল করানোর জন্য এটা কেন করবে? এটা তো তোমার জন্য স্পেশাল ফিল করানোর কিছু নাই। এটাই হয়তো দিস ইজ নট ফর ইউ। না, ও নিজের জন্য করছে, এটা তোমার জন্য কিছু করে না ভাই। তুমি এর মনে হচ্ছে তোমার জন্য করছো। আর ইউ সিরিয়াস? না ভাই, এটা তোমাকে দেখে এরকম ইশরাত আমি রিয়েলি শক। দেখো তোমার কনফিডেন্স লেভেলটা জিরো। কেন আমি তোমাকে বলি, তুমি নিজের সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই। ইউ আর লাইক আ ড্যাম প্রিটি গার্ল, এন্ড তোমার যেই মানে ওয়ে অফ থিঙ্কিং বা তোমার যে ওয়ে অফ টকিং বা তুমি যেভাবে, আমি যতটুকু দেখছি 2 দিনে যতটুকু দেখলাম তোমাকে, ইউ আর অ্যামেজিং। তো এই মানুষটাকে হয়তো এই লোকটা ডিজার্ভই করে না। এখন তুমি তার লেভেল থেকে এতটাই নিচে নামছো ওই লোকের জন্য, এখন তোমার নিজের লেভেল সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। ট্রু, প্রবলেমটা এখানে হয়ে গেছে, বাট ইউ আর নট দ্যাট পারসন। ট্রু, আমাকে এই কথাটা আমার ইউ ডিজার্ভ লাইক বেটার দ্যান হিম, এন্ড ইউ ডিজার্ভ দ্য বেস্ট। ট্রু, কিন্তু তোমার সেই বিলিফটা তোমার মধ্যে নেই। মানে আমার ভাই, আমি আসলে মানে একা থাকতে আমাকে এই লোকটা না সবসময় একা করে রাখতো। আমার একটা ফ্রেন্ড আছে, এটা তো তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। আমার একজনের সাথে কথা হইতেছে, তার সাথে এটা তো তোমার বয়ফ্রেন্ড হয়ে গেছে। মানে আপনার মাইন্ড, তুমি বলো যে হইছে আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, তো মানে কেমন জানি একটা ব্যাপার হয়ে গেছে যে আমাকে মানে এক ঘোড়া করে রাখতে হবে, আমাকে ঘরে তালা মেরে রাখতে হবে, চাবি নিয়ে আপনার কাছে রেখে দিতে হবে। যদি তালা মারার পরে চাবি আপনার কাছে না থাকে, যদি আমি বের হয়ে চলে যাই অন্য কোথাও, ভাই আমি বাইরে হইতেই পারি, আমি বাইরে মানুষের সাথে ঘুরতেই পারি, চলতেই পারি। অবভিয়াসলি ইশরাতকে আমি আজকে অনেক সবক দিচ্ছি। হ্যাঁ, মানে ওর নিজের উপরে যে ওর বিলিফটা নাই, সেটা আসলে আমি এই শো থেকে যেটা বুঝলাম, যে ও যে কথাগুলো বলছে, নিজের সম্পর্কে কোনো থাকে না ভালোবাসা, নিজেকেও ভালোবাসে না কখনো, এটা মনে হয়েছে। এটা কি ট্রু? মানে অন্যকেই ভালোবেসে গেছে, শুধু করে গেছে তাদের জন্যই, নিজের কথা ভাবো না, জানো ঠিক আছে ওরা হ্যাপি থাকলে আমি হ্যাপি, এরকম কিছু? হোয়াট কাইন্ড অফ, তাই না? শুধুমাত্র তোমার প্রথম বিয়েটার পরে মনে হয় এই জিনিসগুলো। এটা না আমার মানে এটা আমার ভিতরে একটা মনে হয় সেট করা, যে আমি নিজের জন্য ভাবি না, কিন্তু আমার তো আগে নিজের জন্য ভাবতে হবে। আমি শুধু ভাবি মানে আমি বেস্ট, আমি একটা ধরেন একটা মেয়ে হিসাবে আমি বেস্ট, আমি আমার বাবা মার জন্য জীবন দিয়ে দিতে পারবো, আমি একটা মা হিসাবে বেস্ট, আমি একটা ওয়াইফ হিসাবে বেস্ট, আমি একটা বোন হিসাবে বেস্ট। ও তুমি তো মা না? হ্যাঁ, আমি একটা ফ্রেন্ডের জন্য ফ্রেন্ড হিসাবে বেস্ট, কিন্তু আমি যে আমারে ভালোবাসবো, এটাই তুমি ভুলে গেছো, তোমার ইন্ডিভিজুয়ালিটি তুমি ভুলে গেছো। আমি আমার নিজেকে ভুলে গেছি, ওইটাই বললাম। হতে পারে এটাও আমার একটা উইকনেস, এটা আমার একটা দুর্বলতা। আমি আসলে এত দুর্বলতার ভিড়ে আমি আমার নিজেকে হারাই ফেলছি।